পিআর দাবিতে 3 দিনের কর্মসূচি জামায়াত সহ ইসলামী দলগুলোর। বিরোধিতাকারীদের পরিণতি হবে ছাত্র সংসদ নির্বাচনের মতো হুঁশিয়ারি নেতাদের। যুগপথ আন্দোলনে যাবে না এনসিপি। আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা। দেশের বেশিরভাগ জনগণ পিআর মানে, অথচ একটা দল বলছে কেউ মানে না। ভাবি জাবিতে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, সামনে নির্বাচনেও বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে। আমরা পিআর পদ্ধতি শুধুমাত্র উচ্চকক্ষের ক্ষেত্রে চেয়েছি এবং একই সাথে আমরা বলতে চাই কোনো যুগপথ আন্দোলনে এনসিপি যাবে না। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের অংশ, বলছে বিএনপি। জনরায় ছাড়া কিছু করলে গণতন্ত্র ব্যাহতের শঙ্কা। ইসলামী রাজনৈতিক দলটি বলছেন যে পিআর না হলে পরে তুমুল আন্দোলন গড়ে তুলবে। সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছে। নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে, এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে উত্তাল ফরিদপুর। অবরোধ কর্মসূচির পর এবার ভাঙ্গার ইউএনও নির্বাচন কার্যালয়ে ভাঙচুর, আগুন। বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল পালন। শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠায় বড় ভূমিকা ভারতের। ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান, বাকিয়ার দুজনের সাক্ষ্য। প্রায় 13,000 জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। যুব সমাজ সক্রিয় থাকলে দমিয়ে রাখতে পারবে না কোনো বাধা, বললেন প্রধান উপদেষ্টা। চলাফেরা কাজকর্ম দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের অসুবিধা হয়। ড্রেনটা যদি পরিষ্কার না করে যতই রাস্তা বানাবে কোনো লাভ হবে না। উন্নয়ন কাজ যেন গলার কাটা। রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলি নিয়ম না মেনে খনন। পরিত্যক্ত রাখা হচ্ছে মাসের পর মাস। ভোগান্তি সৃষ্টিকারীদের শাস্তির পরামর্শ। এবং হবিগঞ্জে পরিত্যক্ত রশিদপুর 3 কূপ থেকে সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ শুরু। দৈনিক 80 লাখ ঘনফুট মিলবে আগামী 10 বছর। খনন কাজের সক্ষমতা বাড়ার দাবি বাপেক্সের। পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দল নিষিদ্ধ সহ 5 দাবিতে 3 দিনের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ, 19 তারিখ বিভাগ ও 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে দলটি। একই কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনও। নেতারা বলছেন, জনগণের দাবি পূরণে পদক্ষেপ না নেয় আন্দোলনের বিকল্প নেই। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে সাম্প্রতিক সময়ে দফায় দফায় বৈঠক করেছে ইসলামপন্থী কয়েকটি দল। সোমবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবি তুলে ধরে জামায়াত। ঘোষণা করা হয় 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ সহ 3 দিনের কর্মসূচি। যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হইতে পারি। ভোট পেছাতেই এমন কর্মসূচি কিনা এমন প্রশ্ন নাকচ করে জামায়াতের নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই সব দাবি মানা সম্ভব। আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা কখনো বলি নাই। আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি, সেই দাবিগুলো আদায় করে আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে। নির্বাচনী রোডম্যাপকে একতরফা দাবি করে নির্বাচন কমিশনের সমালোচনাও করেন জামায়াতের এই শীর্ষ নেতা। একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি সহ 6 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকা, 19 সেপ্টেম্বর মহানগর পর্যায়ে ও 26 সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সনদ 25 আইনি ভিত্তি প্রদানের সুস্পষ্ট উদ্যোগ না নিলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলনও। আমরা একই দাবি নিয়ে যুগপথ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব
এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো এক বাক্সে ভোট করার ব্যাপারেও আশাবাদী বলে জানান নেতারা। মৌলিক সংস্কার করা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আনুপাতিক পদ্ধতিতেই নির্বাচন হতে হবে দাবি করে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা পিয়ার বোঝে না তারা জুলাইয়ের চেতনাও বোঝে না। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একটা দল ছাড়া ৭০% মানুষ পিয়ারের পক্ষে। পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ বেশ কিছু ইস্যুতে রাজধানীর জুরাইনে ইসলামী আন্দোলনের গণসমাবেশ। এতে অংশ নেন জামাত ইসলামী সহ বিভিন্ন দলের নেতারা। সোমবার বিকেলে এ সমাবেশে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের হুঁশিয়ার, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাদের অপমানজনক হার হয়েছে, সামনের নির্বাচনেও তাদের একই অবস্থা হবে। এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই চেতনাও আসলে আপনারা বুঝতে পারেন নাই। যদি বুঝতেনি তাহলে এইরকম ভাবে ঢাবিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, সামনের নির্বাচনেও বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি দল ছাড়া ৭০% বেশি মানুষ পিয়ারের পক্ষে। ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তিনি। পার্লামেন্টের প্রস্তাবিত আপার হাউস, লোয়ার হাউস দুই জায়গাতে পিয়ার মানতে হবে। দেশের বেশিরভাগ জনগণ পিয়ার মানে, অথচ একটা দল বলছে কেউ মানে না। বিভিন্ন সংস্থা সার্ভে করেছে, ৭০% বেশি জনগণ পিয়ারের পক্ষে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডকে জুলাই সনদে অন্তর্ভুক্তের দাবি জানান নেতারা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। কোনো যুগপৎ আন্দোলনে যাবে না এনসিপি। পিয়ার পদ্ধতি শুধু উচ্চ কক্ষের জন্যই চেয়েছে দলটি। জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন করে তার অধীনে নির্বাচনের দাবি করেছেন সদস্য সচিব আক্তার হোসেন। সোমবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে কেমন সংবিধান চাই বিষয়ে এক সেমিনারের আয়োজন করে যুবশক্তি। আলোচনায় প্রাধান্য পায় পিয়ার ইস্যু। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেন, পিয়ার পদ্ধতি শুধু সংসদের উচ্চ কক্ষের জন্য চাওয়া হয়েছে। এনসিপি কোনো জোটে নেই উল্লেখ করে তিনি বলেন, নিপীড়নমূলক সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আমরা পিয়ার পদ্ধতি শুধুমাত্র উচ্চ কক্ষের ক্ষেত্রে চেয়েছি। অন্যান্য যে দাবিগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর, সেই দাবিগুলোর সাথে আমাদের একাত্মতা আছে। আমরা সেই দাবিগুলো নিয়ে আমরা আমাদের মতন করে আলাদা আন্দোলন বা কর্মসূচি আমরা দেব, কিন্তু কোনো জোটের সাথে, কোনো দলের সাথে কোনো যুগপৎ আন্দোলনে এনসিপি যাবে না। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সংকট তৈরি হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করে সনদের ভিত্তিতে নির্বাচনে অংশ নিতে সব রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান জানান তিনি। কোনো একটা ডকুমেন্টের, কোনো একটা কাজের যদি আইনি ভিত্তি না থাকে, তাহলে আইনগতভাবে সেটাকে কার্যকর করা যায় না। সেটাকে যদি ভায়োলেট করা হয়, তার বিপরীতে আইনগত কোনো প্রতিকারও দাবি করা যায় না। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে উদাত্ত করতে আহ্বান জানাবো। গণতন্ত্রের জন্য সংগ্রাম আমাদের দীর্ঘদিনের সংগ্রাম। অতএব একটি গণতান্ত্রিক সংবিধানের জন্য জুলাই সনদে বর্ণিত বিষয়গুলোকে একটা আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে সামনে নির্বাচনে অংশগ্রহণ। ৭২-এর সংবিধানের সমালোচনা করে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা না হলে কোনো সংস্কার টিকবে না বলেও শঙ্কা জানান বক্তারা। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ফারুক ভিয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত। রবিন, আপনার কাছে আমার প্রথমে যেটি প্রশ্ন সেটি হলো, এই যে পিয়ার পদ্ধতির দাবিতে ৩ দিনের যে কর্মসূচি দিয়েছে জামাত সহ অন্যান্য ইসলামী দলগুলো, তাদের আসলে দাবি দাওয়াগুলো কি কি? যে তারা আসলে যে বেশ কিছু বিষয় নিয়ে যে দাবি দেওয়া করেছে, তার মধ্যে মূল বিষয়টি হলো পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা। এবং যেই দলগুলো আসলে যে আজকে বিশেষ করে যদি বলতে চাই যে জামায়াতে ইসলামী এবং যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, উভয়েরই মূল যে দাবিটা রয়েছে সেটি হলো যে সংসদের উভয় কক্ষে, অর্থাৎ উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, দুই কক্ষেই পিয়ার পদ্ধতিতে
নির্বাচন করা। তো সেই জায়গাতে কিন্তু যে তারা কিছু যে অভিন্ন কর্মসূচিও ঘোষণা করেছে, আমি বিস্তারিত যে তাদের 5 দফা সেটি জানানোর আগে যে তাদের যে কর্মসূচিগুলো রয়েছে অভিন্ন কর্মসূচি সেটি একটু শুরুতে জানাতে চাই। সেটা হলো যে 16 সেপ্টেম্বর সেদিন ঢাকায় 3টি দলের পক্ষ থেকে, অর্থাৎ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস, এই 3টি দলের পক্ষ থেকে ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে এবং 19 সেপ্টেম্বর 3টি দলই বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে এবং 26 সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে। যদি একটু জানাতে চাই, জামাত এবং যে ইসলামী আন্দোলন তাদের পক্ষ থেকে 5 দফা জানানো হয়েছে এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে 6 দফা জানানো হয়েছে। যদি আমি একটু যে জামায়াতে ইসলামী এবং যে ইসলামী আন্দোলনের যে 5 দফা কর্মসূচির সম্পর্কে যদি একটু জানাতে চাই, দুই দলেরই কিন্তু যে মূল দাবি যদি বলতে যাই, মৌলিকভাবে তাদের যে 5 দফা সেটি প্রায় অভিন্নই বলা যায় এবং এই দুই দলের 5 দফার মধ্যে যেটি রয়েছে, জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন এবং সংসদের উভয় কক্ষ অর্থাৎ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ 2 কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচন এবং যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং অন্যদিকে জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এই জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই 5টি দলের যেই অভিন্ন 5 দফা। আবার একটু যদি জানাতে চাই, সেই একই ধরনের যে কর্মসূচি দিয়েছে খেলাফত মজলিস, তাদের যে 6 দফা কর্মসূচি সম্পর্কে, খেলাফত মজলিসের যেই 6 দফা তার মধ্যে রয়েছে জুলাই সনদ সই হওয়ার 2 মাসের মধ্যে গণভোট আয়োজন করে এই সনদের বৈধতা দান করা এবং অন্যদিকে যে সনদের যে রাষ্ট্রীয় যে নীতিমালাগুলো রয়েছে সেগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন, রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণার মাধ্যমে সংবিধান সংশ্লিষ্ট যে সংস্কারগুলো রয়েছে সেগুলো কার্যকর করা এবং এই দলটি অবশ্য শুধুমাত্র যে উচ্চ কক্ষে পিআর পদ্ধতির দাবি জানিয়েছে এবং অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ে নাচ গানের শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল এবং অন্যদিকে জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। তো এই ছিল খেলাফত মজলিসের 6 দফা। আলিশা, আমাদের হাতে আমরা আরও কিছু বিষয়াশয় নিয়ে আলোচনা করব। আমরা একটি প্রতিবেদনে যেতে চাই, আমাদের হাতে রয়েছে। দর্শক যদি জানাতে চাই যে পিআর পদ্ধতি নিয়ে কিন্তু আজকে বিএনপি নেতারাও কথাবার্তা বলেছেন। তারা বলেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচনের যে দাবি করা হচ্ছে সেটি সুনির্দিষ্ট বা সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের অংশ। সেই প্রতিবেদনটি দেখে তারপর আমরা ফিরছি আলোচনায়। আমরা বারে বারে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সবশেষ বৈঠকেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা জানান প্রধান উপদেষ্টা, কিন্তু পিআর পদ্ধতিতে ভোটের প্রশ্নে দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো। রাজধানীর দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে রাজপথের পর্ব শেষ হয়েছে, এখন সময় জনগণের মালিকানা প্রতিষ্ঠার। কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলে বিপদে পড়বে দেশ। আমরা বোধহয় রাজপথের পর্ব শেষ করেছি, এখন দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসছে। যেই সরকার সংসদ জনগণকে দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা এনামুল হাসান ফারুকের স্বাস্থ্যের খোঁজ নিতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, রাজনীতিতে সুবিধা আদায়ে পরাজিত শক্তির সঙ্গে আতাত কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। ইসলামী রাজনৈতিক দলটি তারা বলছেন পিআরের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব, কিন্তু আজকে এই বিষয়টাকে তো প্রমিনেন্টে নিয়ে আসা, এত সামনে নিয়ে আসা, এটা তো এক ধরনের, আমি মনে করি সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, একটি পক্ষ শেখ হাসিনার সঙ্গে মিলে নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার জন্য। বিএনপি নেতারা বলেন, কেউ নির্বাচন ঠেকানোর চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ। এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করুন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আলিশা, নিশ্চয়ই দেখছিলেন যে প্রতিবেদনটি আমাদের হাতে যেটি ছিল
আমরা প্রতিবেদনটি দেখছিলাম রবিন, আপনার কাছে আমার প্রশ্ন যে এনসিপির অবস্থানটা কি, আর তাছাড়া বিএনপি বা কি প্রতিক্রিয়া জানাচ্ছে এ নিয়ে? না, যেহেতু যে বর্তমান সময়ে যে কয়টি রাজনৈতিক দলকে নিয়ে বেশ আলোচনা রয়েছে তার মধ্যে অন্যতম যেহেতু এনসিপি এবং অন্যদিকে দেশের যে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তো সেই জায়গাতে যে এই যে আন্দোলনগুলো মানে ঘোষণা করা হচ্ছে, তো সেই জায়গাতে তাদের অবস্থান জানাটাও কিন্তু যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এনসিপি এক্ষেত্রে যেটি জানাচ্ছে যে শুরুতে একটি কথা বলা হচ্ছিল যে হয়তোবা যে এনসিপি ওই যুগপৎ আন্দোলনে থাকতে পারে, কিন্তু আজকে যে এই কথাটি তারা জানিয়ে আসে এবং গতদিনও তারা এটি গণমাধ্যমকে পরিষ্কার করেছিল তারা যুগপৎ আন্দোলনে যাবে না, এবং অন্যদিকে তাদের দাবি কেবলমাত্র উচ্চকক্ষে পিআর পদ্ধতির, নিম্নকক্ষে দলটি পিআর পদ্ধতির দাবি জানাচ্ছে না, এবং অন্যদিকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানাচ্ছে এনসিপি। আবার অন্যদিকে যদি আমরা একটু যে বিএনপির যে আজকের যে প্রতিক্রিয়া সেটা যদি জানতে চাই, তারা যে কথাটি বলছেন যে বর্তমানে রাজপথের পর্ব শেষ হয়েছে, এখন সময় জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা এবং পিআর পদ্ধতির আন্দোলন বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে সেটিকে সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের অংশ বলছে বিএনপি নেতারা, এবং অন্যদিকে যে কথাটি বলছেন যে নির্বাচন পিছিয়ে গেলে বিপদে পড়বে দেশ এবং রাজনীতি। আলিশা। রবিন, জনমনে বারবারই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কেন জামাত এবং অন্যান্য ইসলামী দলগুলো এই পিআর পদ্ধতিটা চাচ্ছে আর বিএনপি কেন চাচ্ছে না? এই যে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, এটি মানুষের আসলে যে আগ্রহের বিষয়। তো জামাত এবং অন্যান্য দলগুলো যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তারা যে কথাটি বলছে যে এর মধ্য দিয়ে আসলে যে জনগণের যে প্রতিটি যে ভোট রয়েছে তারই মূল্য পাবে, এবং একই সঙ্গে যে পেশি শক্তির ব্যবহার কিংবা যে কালো টাকার দৌরাত্ম্য এগুলো কমে আসবে। অন্যদিকে যারা পিআর পদ্ধতির বিরোধিতা করছে তারা যে কথাটি বলছেন যে এর মধ্যে আসলে যে জনগণের যে প্রকৃত প্রতিনিধিকে সেটি জানতে পারবে না, এবং এর ফলে আসলে যে একটি যে অনিশ্চিত সরকার তৈরি হয়ে যাবে এবং এই সরকারের যে স্থিতিশীলতা ধরে রাখা কঠিন হবে, সেই কারণেই তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ আলিয়া। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে উত্তাল ফরিদপুর। মহাসড়ক অবরোধের এক পর্যায়ে ভাঙ্গার ইউএনও নির্বাচন কার্যালয়ে ভাঙচুর, আগুন দিয়েছেন বিক্ষুব্ধরা। আগুন দেয়া হচ্ছে থানার পুলিশের গাড়িতেও। এদিকে চর ভদ্রাসন, সদরপুর ভাঙ্গা এই 3 উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর 4 আসনকে ভেঙে 2টি সংসদীয় আসনে রূপান্তরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া। অন্যদিকে 4টি নির্বাচনী আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটে পালিত হয় 3য় দফার হরতাল। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন ভাঙাবাসী। এক দফা এক দাবি ফিরিয়ে দিতে হবে ফরিদপুর 2 আসনে কেটে নেয়া 2টি ইউনিয়ন। সোমবার সকালে ফরিদপুরের ভাঙায় গাছের গুঁড়ি ফেলে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়। ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। হুঁশিয়ারি দেন আলগি ও হামিরদি ইউনিয়ন ফরিদপুর 4 আসনে যুক্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। এক পর্যায়ে ভাঙা থানা ঘেরাও করে গাড়ি ভাঙচুর চালানো হয়। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এর আগে ঝাড়ু হাতে মানববন্ধন করেন স্থানীয়রা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়ক ও রেলপথের 20টি গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখান থেকে সালতা গেলে আপনার হলো 30 কিলো পথ, তো এটা আলগে এবং হামিদিবাসী মাইনে নেবে না। সড়ক ও রেলপথ অবরোধ করে জনভোগান্তির ঘটনায় রোববার ভাঙা থানায় 90 জনের নামে মামলা করে পুলিশ। মামলায় সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এবং আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। যখন রাস্তা ব্লক করবে তখন তো বেআইনি কাজ হলে তো আমাকে আইনগত অ্যাকশন নিতে হবে। এদিকে চর ভদ্রাসন, সদরপুর ভাঙা এই 3 উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর 4 আসনকে ভেঙে 2টি সংসদীয় আসনে রূপান্তরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাদা মিয়া। 70 সাল থেকে এই আসনটি ঠিক ছিল। এই 2008 সালে এই 111 সরকার, ফ্যাসিস্ট সরকার আসা তাদের আত্মীয় স্বজনকে প্রতিষ্ঠিত করার জন্য গণতন্ত্রকে হত্যা করে জনসাধারণকে উপেক্ষা করে এই কাজ করেছে। আমরা আশা করি পূর্বের ন্যায় ফরিদপুর 4 এবং ফরিদপুর 5 যে আসন ছিল আমরা সে আসন চাই। 4টি আসন পুনর্বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয় বাগেরহাটে। হরতালে সমর্থনে বিক্ষোভ মিছিল করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। রাতের সময় আরো থাকছে।
টানা বৃষ্টি ও উজানের ঢলে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি। খুলে দেয়া হলো ব্যারেজের 44টি জলকপাট। প্লাবিত নিম্নাঞ্চল, ক্ষতির শঙ্কায় রোপা, আমন ও আগাম সবজি। শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা রয়েছে ভারতের। ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি ও 14 দল সহ বিভিন্ন পেশার লোকজন। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলায় দেয়া সাক্ষ্যে এ কথা বলেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এই মামলায় আর দুজনের সাক্ষ্য গ্রহণ বাকি আছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় চলতি বছরের 10 জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 3 আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ। 15 কার্যদিবসে এখন পর্যন্ত 46 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার এই মামলায় সাক্ষ্য দেন রাষ্ট্রপক্ষের তারকা সাক্ষী আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষ্যে 2008 সালের নির্বাচন, পিলখানা হত্যাযজ্ঞ, শাপলা চত্বরে গণহত্যা, 71-এর যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসন, বিতর্কিত 3 নির্বাচন, জুলাই আগস্টের গণহত্যা সহ নানা প্রেক্ষাপট তুলে ধরেন। আমরা যেন আবার ন্যায় বিচারের নামে ফাঁসি চাই স্লোগান শুরু না করি। এই ফাঁসি চাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল। আমরা যেন ওই ভুল না করি, আমরা যেন সকলে বলি যে আমরা ন্যায় বিচার চাই। জবানবন্দিতে মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী হয়ে ওঠার নেপথ্যে বড় ভূমিকা রাখে ভারত। এছাড়া জাতীয় পার্টি, 14 দলের নেতারা সহ বিভিন্ন পেশায় থেকে যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছেন তাদের নামও উল্লেখ করেন মাহমুদুর রহমান। ফ্যাসিবাদটা অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের সরাসরি যোগাযোগ ছিল। চিফ প্রসিকিউটর জানান, রাষ্ট্রপক্ষে আর 2 জন সাক্ষ্য দেবেন। এরপর শুরু হবে শেখ হাসিনার বিচারের শেষ ধাপ। আমরা আশা করছি আর 2-1 জন সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে। এদিন আশুলিয়ায় 6 লাশ পোড়ানো এবং একজনকে হত্যার ঘটনায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল 2-এ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের তরুণরা সক্রিয় থাকলে কোনো বাধাই জাতিকে দমিয়ে রাখতে পারবে না উল্লেখ করে দেশ গঠনে তরুণদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, তরুণদের যোগ্য ও দক্ষ করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, জুলাই আহত ও শহীদ পরিবারের প্রায় 13,000 সদস্যের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। তরুণদের প্রতি কৃতজ্ঞতা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউথ অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠান সোমবার সকালে শাপলা হলে হাজির হন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা তরুণরা। মানবিকতা, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য 12 তরুণের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, কোনো দেশের তরুণরা সক্রিয় হলে কোনো বাধাই সে জাতিকে দমিয়ে রাখতে পারে না। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের প্রায় 13,000 সদস্যের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 12,877 জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে। দেশে বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের উদ্ভাবনী শক্তিকে বিকশিত করা হবে বলেও জানান উপদেষ্টা। তরুণরাই এদেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কাতারে ইসরায়েলি হামলা নিয়ে দোহায় মুসলিম দেশগুলোর জরুরি সম্মেলনে কথা বলছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। Thank you, Excellency. Now I give the floor to Mr. Ahmed Attaf, the Foreign Minister of the Republic of Algeria.
সরাসরি যুক্ত ছিলাম কাতারে। রাজধানীর সড়ক উন্নয়ন কাজ যেন গলার কাটা। প্রধান সড়ক থেকে অলিগলি বিভিন্ন স্থানে দেদারসে চলছে রাস্তা খনন, জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন কারণে খোঁড়া হলেও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকছে মাসের পর মাস। নীতিমালা না মানায় দুর্বিষহ হচ্ছে নাগরিক জীবন। সোহেল কোরেশির ছবিতে তোহা খান তামিমের রিপোর্ট। রাজধানীর মিরপুরের এই সড়কটির স্থানীয়দের দেয়া নাম প্যারিস রোড। নামের সাথে আকাশ পাতাল পার্থক্য বেশ কয়েক মাস ধরে। দেখে যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকার মতো মনে হলেও আবাসিক এলাকার চিত্র এটি। এলাকার বাসিন্দারা অনেকটা বন্দি অবস্থায় দিন পার করছেন। প্রয়োজনের তাগিদে যারাও বা বের হচ্ছেন তারা পড়ছেন বিপাকে। প্রায় মাসখানেক ধরে এভাবে পড়ে আছে এই রাস্তা। চলাফেরা, কাজকর্ম দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের অসুবিধা হয়। আমাদের পক্ষে এখানে থাকাটা একদম অসম্ভব হয়ে যায়। ড্রেনের ভিতরে পোলাপান পড়ে যেতেছে, কোনো প্রোটেকশন নাই, কিছু নাই। ড্রেনটা যদি পরিষ্কার না করে যতই রাস্তা বানাবে কোনো লাভ হবে না। ঢাকা মহানগরী সড়ক খনন নীতিমালা 2019-এ বলা হয়েছে একটি সড়কের পুরোটা একসঙ্গে খোঁড়া যাবে না, 15 দিনে ভাগ করে কাজ করতে হবে, ধুলাবালির জন্য নিতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা, এছাড়া খনন এলাকা সতর্কীকরণ ফিতা দিয়ে ঘিরে রাখতে হবে। অথচ মিরপুর 11-র এই উন্নয়নমূলক কাজের একটিও নীতিমালা মানা হয়নি। একই অবস্থা বাসাবো, তেজগাঁও সহ ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায়। সড়ক খনন নীতিমালা প্রণয়নের 5 বছর পার হলেও তা মানা হচ্ছে না কোথাও। সময় লগ্ন থেকে এ পর্যন্ত এই অবস্থায় চলছে, কোনো পরিবর্তন নেই। দেখার মনে কেউ নাই এলাকা, এই যে কাজ চলতেছে, মানে মানুষজন পরে ব্যথা পাবে কিংবা সেফটি ওইরকম কিছু নাই। জনভোগান্তির কথা চিন্তা করে নতুন করে কোনো কাজের অনুমতি দেয়া হচ্ছে না বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর দক্ষিণের প্রশাসক বলছেন সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় উন্নয়ন কাজে সময় লাগছে বেশি। আমরা যাদেরকে কাজ দিয়ে থাকি তারা যে ঠিকাদার নিয়োজিত থাকে সেইখানে কিন্তু একটি প্রবলেম, যে আমরা সময় মতো কাজটি শেষ করতে বলি, পরিকল্পিত যে পরিকল্পনা এখানে কিন্তু ঘাটতি আছে আমাদের। আমরা এই নিয়ে কাজ করছি। ক্যাচমেন্ট এরিয়া ড্রেনেজ নেটওয়ার্কটা ঠিক করতে হবে। এটা হয়তো 1-1.5 বছর লাগবে, কিন্তু এখনই যদি আমরা স্টেপগুলো না নেই তাহলে তো ঘুরে ফিরে 1 বছর পর আমাকে আবার বলা হবে যে আপনি কি করলেন। সড়ক খনন নীতিমালায় সংশোধনী এনে শুধু জরিমানার অঙ্ক বাড়ানো নয়, জনভোগান্তি সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রয়োজনে কারাদণ্ডের বিধান চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। ঠিকাদাররাও জানেন এই নীতিমালা প্রতিপালন হবে না, জনভোগান্তি তো একটা বড় অপরাধ, তাহলে সেখানে কেন কারাদণ্ড হবে না? আবাসিক এলাকার ভেতর দিয়ে চলা বিভিন্ন খাল খনন ও দখলমুক্ত করলে উন্নয়ন কাজ চলা অবস্থাতেও ভোগান্তি কমে আসবে বলে মত স্থানীয়দের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুতে চালু হলো স্বয়ংক্রিয় টোল আদায়। 4টি লেনে চলন্ত গাড়ি থেকেই টোল পরিশোধ করতে পারছেন চালকরা। সময় বাঁচায় উচ্ছ্বসিত চলাচলকারীরা। পদ্মা সেতুতে চলন্ত অবস্থায় টোল পরিশোধের প্রযুক্তি এখন থেকে সবার জন্য উন্মুক্ত। সোমবার দুপুর থেকে মোটরসাইকেল ব্যতীত সব যান ব্যবহার করতে পারবে ইটিসি পদ্ধতি। ইটিসি সিস্টেম ব্যবহার করতে হলে প্রথমে ট্রাস্ট ব্যাংকের টিএপি অ্যাপে গিয়ে ডি টোল অপশনে গিয়ে গাড়ির রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর নির্ধারিত RFID বুথে ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন করতে হবে। প্রক্রিয়া শেষ হলেই 30 কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করা যাবে। রেজিস্ট্রেশন করা গাড়িগুলো চলন্ত অবস্থায় টোল বুথের কাছে আসতেই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে টোল। স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করলে আমাদের যাত্রী ভোগান্তি অনেকটাই কমে যাবে। সিরিয়ালে দাঁড়াতে হবে না, জ্যাম লাগবে না, এই জন্য সুবিধা হবে। উন্নত প্রযুক্তি ব্যবহারের টোল আদায়ের সময় সাশ্রয়ের পাশাপাশি কমছে গাড়ির জট। পাইলটিংয়ে চলে গেছে, কিছু কেস আমরা সাকসেসফুল পেয়েছি, কিছু মাইনর এরর আসতেছে। 10-15 দিনের মধ্যে এটা ফুললি কমপ্লিট হয়ে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এটা মেবি 1 অক্টোবর বা অন্য কোনো যে ডেটটা ফিক্সড হয় ওই ডেট থেকে ইনশাল্লাহ ফাইনালি একদম লাইভে চলে যাবে ইনশাল্লাহ। 2022 সালের 26 জুন চালু হওয়া পদ্মা সেতু দিয়ে প্রতিদিন গড়ে 18,000 যানবাহন পারাপার হচ্ছে। পদ্মা সেতুর 2 প্রান্তে 2টি করে 4টি লেনে ইটিসিএস চালু করা হয়েছে। বাকি 11টি লেনে আগের মতোই ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করা হচ্ছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। রাতের সময় আরো থাকছে
বিসিবি নির্বাচনে অংশ নেয়ার পথে আরও এক ধাপে এগোলেন বুলবুল। ঢাকা বিভাগ থেকে পেলেন কাউন্সিলরশিপ, ক্রিকেটের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি। এবার ডেঙ্গু পরিস্থিতির খবর। বর্ষা মৌসুম শেষ হলেও কমছে না ডেঙ্গুর দাপট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৭,০০০-এর বেশি মানুষ, প্রাণ গেছে ১৪৭ জনের। পরিষ্কার কিংবা নোংরা, ৩ দিনের বেশি জমে থাকা পানিতে জন্মাচ্ছে এডিসের লার্ভা। বর্ষা শেষে শরৎ এলেও এডিসের ডানায় চেপে ডেঙ্গুর আগমন রোধ করা যাচ্ছে না কোনোভাবেই। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন বলছে, সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৭,২০৬ জন, যাদের অধিকাংশই ঢাকা দক্ষিণের বাসিন্দা। বছরের এই সময়টায় কোনো এক অজানা কারণে বেড়ে যায় রাস্তা খোঁড়াখুড়ির কাজ, আর সেটি যেন হয়ে ওঠে মরার উপর খাড়ার ঘা। একে তো জমে থাকা বৃষ্টির পানি, অন্যদিকে রাস্তার গর্তে জমে থাকা পানিতে আস্তানা গড়ে এডিস মশা। বর্ষা মৌসুমে কিন্তু খোঁড়াখুড়িটা বেশি করে, সেই সময় কিন্তু পানিটা জমে যাচ্ছে। যতই খোঁড়াখুড়ি করছে ততই বেশি ওইখানে কিন্তু ডেঙ্গু মশার ডিম পাড়ার প্রবণতা রয়ে যাচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সিটি কর্পোরেশনের অপ্রতুল উদ্যোগ, অপরিষ্কার জলাধার এবং জনগণের অসচেতনতা সব মিলিয়েই এই চিত্র। ফুলের টব লাগাচ্ছে এবং এসি, তারপরে ফ্রিজ সবারই তো আছে, সেখান থেকে কিন্তু পানিটা জমে। এটার জন্য দরকার সচেতন হওয়া। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ধারাবাহিক মশক নিধন এবং জনসচেতনতা কার্যক্রম। খুলনায় বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়ার ৬ ঘন্টা পর উদ্ধার হলো নবজাতক। সকালে খুলনা নগরের রূপসাই ড্যাপস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে ৪ দিন বয়সী শিশুটি চুরি হয়। স্বজনরা জানান, হাসপাতালের কেবিনে ঘুমন্ত নানির পাশে শুয়েছিল শিশুটি। কিছুক্ষণ পর উঠে কোথাও খুঁজে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হলে কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ৬ ঘন্টা পর এক নারীকে চিহ্নিত করে তার কাছ থেকেই শিশুটি উদ্ধার করে পুলিশ। টানা বৃষ্টিতে ও উজানের ঢলে বেড়েছে তিস্তার পানি। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। দুর্ভোগে বাসিন্দারা। পানি নিয়ন্ত্রণে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজে ৪৪টি জলকপাট। 2 দিনের টানা বৃষ্টি উজানের ঢলে বিপদসীমার কাছাকাছি তিস্তার পানি খুলে রাখা হয়েছে ব্যারেজের ৪৪টি জলকপাট। পানি বাড়ায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বসত বাড়িতে পানি ঢুকেছে, তলিয়ে গেছে ফসলি জমি। ক্ষতির সংখ্যায় রোপা আমন ও আগাম সবজি। এখন তো মনে করেন কি করবো, আর পানিতেই মনে করো বসবাস করতে হবে। এই কষ্ট আমার, কষ্ট 12 মাস। আমাদের ক্ষয়ক্ষতি, সয় সম্পদ সব শেষ। এখন আমরা অসহায়ভাবে দিন যাপন করতেছি। আগামী 3 দিন পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীর অববাহিকায় নিম্নাঞ্চল যেগুলো, চরাঞ্চল যেগুলো, সেগুলো প্লাবিত হওয়ার একটা আশঙ্কা আছে। এই মুহূর্তে তিস্তা নদীর অববাহিকায় ডালিয়া ব্যারেজের ভাটিতে, হাতিবান্ধা, কালীগঞ্জ এবং আদিতমারির কিছু অংশ প্লাবিত হচ্ছে এবং নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো কিছুটা পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। তিস্তার স্থায়ী সংস্কার না থাকায় প্রতি বছর বন্যা ভাঙনের শিকার হতে হচ্ছে, অভিযোগ তিস্তা পাড়ের বাসিন্দাদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউআরের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান ৬২, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৯১%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান ৫৩, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৯৩। রাজশাহী বিভাগে বায়ুমান ৭৪, যা সন্তোষজনক, আর্দ্রতা ৯২। সিলেট বিভাগে বায়ুর মান ৯২, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৯৬%। খুলনা বিভাগের বায়ুমান ৭৯, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৯৪। বরিশাল বিভাগে বায়ুর মান ৫৬, যা সন্তোষজনক, আর্দ্রতা ৯৪। রংপুর বিভাগের বায়ুমান ৭২, এটি সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা ৯৪।
ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৬৫, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা ৯৮%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে ৫৩ আর সবচেয়ে খারাপ সিলেটে ৯২। দেশের বাইরের খবর, দোহায় ইসরায়েলের হামলা কাপুরুষোচিত ও নির্লজ্জ বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী আল থানি। দোহায় মুসলিম বিশ্বের নেতাদের জরুরি সম্মেলনে এই কথা বলেন তিনি। সম্মেলনে যোগ দিয়েছেন সৌদি আরব, বাংলাদেশ, ইরান, পাকিস্তান সহ ৫০টি মুসলিম দেশের প্রতিনিধি। সম্মেলনের আগে কাতারের প্রধানমন্ত্রী আল থানি জানান, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দোহায় হামাস নেতাদের ওপর হামলার পূর্ণ দায় স্বীকার করেছেন। ভবিষ্যতে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসরায়েলের বাধা সত্ত্বেও আবারও তিউনিসিয়া থেকে গাজা অভিমুখে যাত্রা শুরু করেছে ফ্লোটিলা নৌবহর। উত্তরাঞ্চলের বিজার্টে বন্দর থেকে শনিবার উপত্যকার দিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রা শুরু করে। উদ্যোক্তা ও অংশগ্রহণকারীরা জানান, দখলদার বাহিনীর গাজা অবরোধ ভাঙতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। একই সঙ্গে তারা উপত্যকায় জরুরি মানবিক সহায়তা পৌঁছে দিতে চান। আন্তর্জাতিক উদ্যোগে গাজায় ত্রাণ পৌঁছে দিতে ৪৪টি দেশের প্রতিনিধিদের সহায়তায় এই ফ্লোটিলা সমুদ্রপথে যাত্রা শুরু করেছে। এর আগে অগাস্টের শেষ দিকে ডজনেরও বেশি ত্রাণবাহী জাহাজ স্পেনের বার্সেলোনা থেকে গাজা অভিমুখে রওনা হয়। দ্বিতীয় বাহটি তিউনিসিয়া থেকে যোগ দেওয়ার কথা থাকলেও সেখানে পৌঁছাতেই হামলার শিকার হয় ফ্লোটিলার নেতৃত্বদানকারী জাহাজ। গ্রেটা থানবার্গ সহ উল্লেখযোগ্য ব্যক্তিরা অংশ নিয়েছেন। এর আগে ব্রিটিশ পতাকাবাহী ম্যাডেলিন নামের একটি জাহাজে ত্রাণ নিয়ে গাজার দিকে রওনা হয়েছিলেন পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ। খেলার খবর, বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার প্রথম ধাপ সম্পন্ন করলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঢাকা বিভাগ থেকে কাউন্সিলরশিপ গ্রহণ করেছেন তিনি। এই বিভাগের ক্রিকেট উন্নয়নে সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতি তার। এছাড়া নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনে আসলেও এবার বিসিবি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা বুলবুলের। দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিসিবি নির্বাচনের উত্তাপ। ক্রিকেট সংগঠক কিংবা ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে চলছে কথার লড়াই। এদিন বিসিবি নির্বাচনে অংশ নেয়ার প্রথম ধাপ সম্পন্ন করলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মোহাম্মদ আশরাফুলের পরিবর্তে ঢাকা বিভাগের অ্যাডহক কমিটির সদস্যপদ পেয়েছেন বুলবুল। কমিটির সদস্যদের নিয়ে এদিন করেছেন প্রথম বৈঠক, নিয়েছেন বিসিবি নির্বাচনের কাউন্সিলরশিপও। তিনি ছাড়াও এই কমিটিতে আছেন খন্দকার জামিল, নিয়ামুর রশিদ, রাহুলও। সম্মানিত যারা মেম্বার ছিলেন তারা সকলে আমাকে এই দায়িত্বটা দিয়েছে সকলে মিলে, এবং পরবর্তীতে কমিশনার মহোদয় সেটাকে এগ্রি করেছে। আর এখানে আমার কাছে মনে হচ্ছে যে আমি যদিও পুরানো ঢাকার ছেলে এবং ইনডাইরেক্টলি একটা দায়িত্ব চলে আসলো। সো অফকোর্স কাউন্সিলের একটা জায়গা, দায়িত্ব আরেকটা জায়গা, তারপরে ক্রিকেট বোর্ড। সো চেষ্টা করব দায়িত্বটা পালন করতে। ৩ সপ্তাহেরও কম সময় বাকি বিসিবি নির্বাচনের। ৪ অক্টোবর হবে পরিচালনা পর্ষদের ইলেকশন। এ নিয়ে নানা কানাঘুষা দেশের ক্রিকেটে। নির্বাচন না করতে বুলবুল পেয়েছেন হুমকিও। এর বাইরেও শোনা যাচ্ছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা। এসব কিছুটা চিন্তায় ফেললেও সভাপতির বিশ্বাস, যোগ্যরাই আসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে। একটা পথে চলছি যে পথটা যেন একটা সফল এবং একটা রাইট পার্সনটা যেন এই ইলেকশনের মাধ্যমে ক্রিকেট থেকে সার্ভ করতে আসতে পারে। বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো অনাকাঙ্ক্ষিত, সেই ব্যাপারটা আমরা সরকারের প্রশাসনের সাথে কথা বলে আমরা চেষ্টা করছি ওটা কীভাবে ম্যানেজ করা যায়। নির্বাচন তো একটা অল্প সময়ের জন্য, আর ক্রিকেট খেলাটা বাংলাদেশের যারা ক্রিকেট খেলবে ভবিষ্যতে তারা দেখছে কী করছি আমরা, যারা এখন খেলছি তারা দেখছে কি করছি আমরা। তা আমাদের কাজের উপরে আমাদেরকে এক্সাম্পলটা যদি সেট করতে না পারি তাহলে আমরা কি উত্তর দেবো নেক্সট জেনারেশনকে। ক্রিকেট পাড়ায় ওপেন সিক্রেট, বিসিবি নির্বাচন ভাগ হয়ে গেছে 2 ভাগে। বিএনপি ও বর্তমান সরকারের হস্তক্ষেপ, এমন কথাও শোনা যাচ্ছে। তবে এ প্রসঙ্গ উড়িয়ে দিলেন সভাপতি বুলবুল। আমি কোনো গ্রুপ দেখতে পাচ্ছি না, যারা ইলেকশনে আসবে সবাই একসাথে ইলেকশন করবে, উৎসব হবে একটা, আমি ব্যাপারটার মধ্যে দেখছি আর। এদিকে ঢাকা বিভাগ থেকে পাওয়া কাউন্সিলরশিপের সর্বোচ্চ সম্মান করতে চান বুলবুল। শুধু বিসিবিতে যাওয়াই নন, ঢাকার অন্য খেলাতেও নজর দিতে চান বুলবুল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
পিআর দাবিতে 3 দিনের কর্মসূচি জামায়াত সহ ইসলামী দলগুলোর বিরোধিতাকারীদের পরিণতি হবে ছাত্র সংসদ নির্বাচনের মতো হুঁশিয়ারি নেতাদের। যুগপৎ আন্দোলনে যাবে না এনসিপি। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি মাস্টার প্ল্যানের অংশ বলছে বিএনপি। জনরায় ছাড়া কিছু করলে গণতন্ত্র ব্যাহতের শঙ্কা। নির্বাচন পেছালে সংকটে পড়বে দেশ। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে উত্তাল ফরিদপুর। অবরোধ কর্মসূচির পর এবার ভাঙ্গার ইউএনও নির্বাচন কার্যালয়ে ভাঙচুর, আগুন। বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল পালন। এ ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।